নমস্কার বন্ধুরা, আমি মানুষে আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এটা হলো অনেকদিন আগেকার একটা ভিডিও, তো ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আর দেখতেই পাচ্ছ বড়মশাই সকালবেলা বাজারে চলে গেছে, আর গিয়ে যে কাঁকড়া কিনছে, আর দেখতে পাচ্ছ কত বড় বড় কাঁকড়া। তো বাজারে এর থেকেও বড় বড় কাঁকড়া ওঠে, তো আজকে সেরকম একটা বড় বড় কাঁকড়া ওঠেনি, তো ওর মধ্যে থেকেও বেছে বেছে বড় বড়গুলো নিয়ে এসছে বাজার থেকে। আর এই যে দেখতে পাচ্ছ বাজার করে বাড়িতে চলে বসেছে, আর এই যে কাঁকড়াগুলো বেসিনের মধ্যে ঢালছে। তো এখানে এই যে কাঁকড়া বলো মাছ সবকিছু এখানে ভাগা হিসেবে বিক্রি হয়, আর এই কাঁকড়া থেকে বাবাই তো ভীষণই মজা পাচ্ছিল। তাহলে চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এই যে এখনও কাঁকড়া কাটবে, তো কাঁকড়া খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু কাটাটাই সব থেকে ঝামেলা বেশি। আর কাঁকড়া যতই কাটুক না কেন কিন্তু ধরতে সবারই ভয় লাগে, আমার তো ভীষণই ভয় লাগে। কিন্তু আমি ছোটবেলায় অনেক কাঁকড়া ধরেছি, কিন্তু এখন কেন জানি না প্রচণ্ড ভয় করে ধরতে। আমি তো ধরতেই পারবো না, আমার দেখেই তো ভয় লাগছে। তাও ওর কাটার সময় অনেক 2-3 জায়গায় হাত অনেকবার কেটে গেছে। আর এই কাঁকড়ার মুখগুলো এইভাবে সুতো দিয়ে বাঁধা থাকে, না হলে এই কাঁকড়া আনতে আনতে রাস্তায় একদম প্যাকেট কেটে পড়ে যাবে। তারপরে এই যে দেখো ও কি সুন্দর কাঁকড়াগুলো ছাড়াচ্ছে। এই যে ওর কাঁকড়া কেটে ধুয়ে পরিষ্কার করা কমপ্লিট, তো সবগুলোই কাটা হয়ে গেছে। তো এই সবগুলো কাঁকড়া কাটতে অনেকটাই সময় লেগে গেছে, সত্যি কাঁকড়া কাটতে প্রচুর ঝামেলা। তারপরে এই যে কাঁকড়া বড় বড় পাগুলোকে হালকা ফাটিয়ে নিতে হবে, কারণ এগুলো রান্নার সময় এর মধ্যে মশলা ঢুকবে, আর এইভাবে ফাটিয়ে না নিলে এর মধ্যে মশলা ঢুকবে না, আর কতটা খেতেও ভালো লাগবে না। তো এইগুলো প্রচণ্ড শক্ত হয়, তো এইগুলো এইভাবে ফাটিয়ে নিলে খাওয়ার সময়ও খেতে খুব সুবিধা হয়। আর ওই যে বাজার থেকে ফেরার সময় রাস্তার পাশে তালের শাঁস বিক্রি হচ্ছিল, তো এই যে তালের শাঁস কিনে নিয়ে এসছে। আর আমি তালের শাঁস খেতে খুব ভালোবাসি বলে ও যখনই তালের শাঁস দেখে তখনই আমার জন্য কিনে নিয়ে আসে। আর এই তালের শাঁসগুলো খুব কচি ছিল, আর তালের শাঁস একটু ফ্রিজে রেখে একটু ঠান্ডা হলে তারপরে খেলে আরও বেশি ভালো লাগে। তো কে কে তালের শাঁস খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই যে দেখতেই পাচ্ছ আমি মশলা করার জন্য এখানে কি কি উপকরণ নিয়েছি। তো এখানে রয়েছে রসুন, আদা, শুকনো লঙ্কা, জিরে, কাজু বাদাম আর চালমগজ। কাজু বাদাম আর চালমগজ দিলে গ্রেভিটা খুব ভালো হয়, আর খেতেও খুব সুন্দর হয়। আর এই যে আমার বর আমাকে শিলনোড়ায় মশলা করে দিচ্ছে। আমি বেশিরভাগ মশলা মিক্সিতেই করি, কিন্তু ও আজকে বললো দাও আমি শিলনোড়ায় মশলা করে দিই, কারণ আজকে কাঁকড়া রান্না করে ও ওদের অফিসের কলিগকে খাওয়াবে। তো একদিন ওর অফিসের কলিগ সবাই মিলে ওরা গল্প করছিল, তো বলছিল যে মুম্বাইতে নাকি 1 প্লেট কাঁকড়ার দাম 5,000 টাকা। তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের 1 প্লেট কাঁকড়া 5,000 টাকা দিয়ে খেতে একটু গায়েই লাগে। তো ওই দিন ও বলেছিল যে ঠিক আছে আমি তোমাদের একদিন কাঁকড়া রান্না করে এনে খাওয়াবো। তো বেসিক্যালি সেই জন্যই আজকে এই যে কাঁকড়া রান্না করা হচ্ছে। আর এই দেখো আমাদের মশলা রেডিও হয়ে গেছে। তো আমি শিলনোড়ায় মশলা খুবই কম করি, কেননা আমার প্রচণ্ড হাত জ্বলে, ওই জন্যে ও আমাকে বলে তোমার করতে হবে না, আমি করে দিই। আর ও আমাকে প্রচণ্ড কাজে হেল্প করে, ওই জন্যে কোন মেয়ে না চায় যে তার বর এভাবে বোর হেল্প করুক। ওই জন্যে আমি এই দিক থেকে ভীষণই ভাগ্যবতী যে আমি একটা এরকম বর পেয়েছি যে আমাকে প্রচণ্ড হেল্প করে সব কাজে। তারপরে দেখো এই যে গ্যাস অন করে আমি এই যে কড়াই চাপিয়ে দিয়েছি রান্না করার জন্য। তারপরে কড়াইতে এখন এই যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তো পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে করব। এই যে দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে যে আমি কয়েক টুকরো আলু দিয়ে দিয়েছি। তো আমি এখন এই আলুগুলো ভেজে নেব। আর ও অফিসে আজকে রুটি নিয়ে যাবে, ওই জন্যেই আলু দিয়ে রান্না করব কাঁকড়ার ঝোল। তো কাঁকড়ার গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়, ওই জন্য আলু দিলে ওদের রুটি দিয়ে খেতে সুবিধা হবে। আর এই যে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আলুগুলো এখন আমি তুলে নেব। তো আলুগুলো তুলে নেওয়ার পর আমি কড়াইতে যে কাঁকড়া দিয়ে দিয়েছি। তো কাঁকড়াতে হালকা একটু গন্ধ বলে, তো কাঁকড়াটা একটু লাল লাল করে ভেজে নিলে তো সেই গন্ধটা আর বলে না। তো আমি এখন এই কাঁকড়াগুলো হালকা করে লাল লাল করে ভেজে নেব। আর এই যে দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি কাঁকড়াগুলো তুলে নেব।
কড়াইতে আমি সামান্য আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর তেলটা গরম হলেই এই যে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন। তো ফোড়নে আমি দিয়েছি তেজপাতা, লবঙ্গ আর এলাচ। তো এটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ আমার এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তো লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর এই যে দেখতে পাচ্ছ টমেটোটা ভালো করে গলে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সমস্ত বেটে রাখা মশলাগুলো। এবার পেঁয়াজ আর এই মশলাগুলো একসাথে ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের যে সামান্য স্মেলটা থাকে সেটা যাতে চলে যায়। তো ওই জন্য মশলাগুলো এখন আমি ভালো করে ভেজে নেব। তারপরে যে দেখতে পাচ্ছ মশলাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন অ্যাড করছি 2 চামচ হলুদ আর 2 চামচ লবণ আর ধনের গুঁড়ো। তো এগুলো ভালো করে মিশিয়ে আমি এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করছি কয়েক টুকরো কাঁচা লঙ্কা। আর মশলাটা কড়াইতে লেগে লেগে যাচ্ছিল, তো সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর যে যেরকম ঝাল খাবে সেই সেরকম ঝাল দেবে। আর মশলা যত বেশি কষানো হবে খেতেও তত বেশি স্বাদ হবে। তারপরে দেখতেই পাচ্ছ যে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তো চিনিটা হলো অপশনাল, যারা পছন্দ করবে না চিনি দেবে না, কিন্তু চিনি দিলে কি হয় খাবারের স্বাদটা বজায় রাখে। তারপরে দেখতেই পাচ্ছ আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। তো এই কাঁকড়া দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর কাঁকড়ার পরিমাণ খুব বেশি বলে কড়াইটা সে আন্দাজে একটু ছোট হয়ে গেছে, ওই জন্যে নাড়তে চাড়তে একটু অসুবিধা হচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ মশলাগুলোর সাথে কাঁকড়াগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। তো আমি একটু গ্রেভি করে রান্না করব বলে আমি সেই পরিমাণে জল দিয়েছি। যে যেরকম গ্রেভি খাবে সেই সেরকম জল দেবে। তারপরে এই যে সব কিছু মিশিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। এই যে আমাদের কাঁকড়া রান্না প্রায় রেডি। তো এখন এর মধ্যে আমি অ্যাড করবো খানিকটা গরম মশলা আর কুচিয়ে রাখা ধনেপাতা। তো এইগুলো একসাথে মিক্সড করলেই তৈরি হয়ে গেল আমাদের কাঁকড়ার রেসিপি। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরের একটি নেক্সট ব্লগে।